চলুন আমরা আজকে দেখি আমরা কিভাবে প্রভাবিত হচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের চতুর্থ বিপ্লব, যেটা নিয়ে নাকি এখন আলোচনা সমালোচনা হচ্ছে। বিপ্লব বলতে আমরা সবসময় সাধারণের মাঝে পরিচালিত হয় সেটা হচ্ছে রাজনৈতিক বিপ্লব। আমি কিন্তু সেই বিপ্লবের কথা বলছি না, আমি বলছি শিল্প বিপ্লব। একটা রাষ্ট্রর একটি নতুন কাঠামো। বাংলাদেশে এখন চতুর্থ বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কথা বলছি। এই চতুর্থ বিপ্লবটা মূলত আধুনিক ডিজিটাল প্রযুক্তির সাথে উৎপাদন ব্যবস্থার এক গভীর সমন্বয়কে বোঝানো হয়। এটি এমন একটি পর্যায় যেখানে কায়িক শ্রম বা সাধারণ যান্ত্রিকরণের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়। এই বিপ্লবের মূল ভিত্তি হল কয়েকটি বিশেষ পদ্ধতি: কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মেশিন বা কম্পিউটার যখন মানুষের মতো চিন্তা করে এবং সিদ্ধান্ত নিতে শিখে। ইন্টারনেট অফ থিংস, যখন ঘরের সাধারণ সরঞ্জাম থেকে শুরু করে কারখানার বিশাল যন্ত্র সবই ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে। রোবোটিক্স, জটিল কাজগুলোকে মানুষের বদলে নিখুঁতভাবে করার জন্য উন্নত রোবটের ব্যবহার। বিগ ডেটা এবং ক্লাউড কম্পিউটিং, বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ এবং ভবিষ্যতের পূর্বাভাস দেওয়া। বায়োটেকনোলজি, প্রযুক্তি ও জীববিজ্ঞানের মিশনে নতুন কিছু উদ্ভাবন করা। সহজ কথায়, প্রথম বিপ্লব এসেছিল বাষ্পীয় ইঞ্জিনের মাধ্যমে। দ্বিতীয় বিপ্লবটি বিদ্যুতের ব্যবহার, আর তৃতীয় বিপ্লব ছিল কম্পিউটার এবং ইন্টারনেটের জয়কার। আর চতুর্থ বিপ্লব হইল এই ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে ভৌত এবং জৈবিক জগতের মধ্যে পার্থক্যে কমিয়ে আনা। এটি আমার জীবনযাত্রায় যেমন গতি আনছে, তেমনি কাজের ধরন এবং প্রযুক্তির উপর নির্ভরশীলতা আমল বদলে দিচ্ছে। বাংলাদেশে এই চতুর্থ বিপ্লবের সম্ভাবনা এবং তার প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ সম্পর্কেই আমার আজকের এই আলোচনাটা। আমি একটা ধারণা দিলাম চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে। এখন তার কিছু সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং করণীয় সম্পর্কে কিছু প্রস্তাবনা রেখে আমার আলোচনা শেষ করব। প্রথম হচ্ছে সম্ভাবনা। তরুণ জনশক্তি এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। বাংলাদেশের বড় একটি অংশ তরুণ, তারা প্রযুক্তি গ্রহণে বেশ আগ্রহী। এই বিশাল জনশক্তিকে যদি আমরা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণে দক্ষ করে তোলা যায়, তবে এটি মেশিন অর্থনীতির জন্য বিশাল সুযোগ তৈরি করবে। ডিজিটাল অবকাঠামো, সরকারি ও বেসরকারি উদ্যোগে গত কয়েক বছরে ইন্টারনেটের সংযোগ, ডিজিটাল যেমন পরিধি অনেক বেড়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং বিগ ডেটা ব্যবহারের প্রাথমিক ভিত্তি হিসাবে কাজ করেছে। পোশাক শিল্পে আধুনিকায়ন, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি। পোশাক শিল্প যদি অটোমেশন এবং উন্নত রোবোটিক্স ব্যবহার করা যায়, তবে উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে একটি কি আমরা পেতে পারি। এখন আসেন আমাদের চ্যালেঞ্জ সমূহ। ইদানিং পত্রিকায় প্রচারিত হয়েছে যে একটি শিশু বা একটা যুবক তার যুবক যুবতীরাই প্রায় দিনের 5 থেকে 6 ঘন্টা স্ক্রিনের মাঝে থাকে। স্ক্রিন বলতে ফোনের মধ্যে থাকে, তারা ডিজিটাল। এটা স্বাস্থ্যগত এবং মনোজগতের একটি চাপ দেয়। এখন আপনি এটা না করলেও তো নয়,
কারণ আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এর উপায়টা কি। এখন বাংলাদেশের সবচেয়ে আশ্চর্যের বিষয়, কলেজ পড়ুয়া একটা ছেলে বলে সে কম্পিউটার জানে না, কিন্তু দেখা যায় সে ফোনে তার অনেক কিছুই করে ফেলতে পারতেছে। ফোনের মাধ্যমে সে তার অনেক সমস্যা, অনেক বিষয় সে ফোনের মাধ্যমেই সমাধান করে দেয়। তারা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝে যতটুক দক্ষ, তার যেটা কর্মক্ষেত্রে বা তার ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় এবং সামাজিক যে উন্নয়নের একটা ভূমিকা রাখতে পারে তার সেই মেধা, সে ব্যাপারে সে মোটেও অকিবহল নহে। এবং এই অকিবহলতার সুযোগে বা অকবিলতার কারণে, তার সচেতনতার কারণে রাষ্ট্র যেমন পিছিয়ে যাচ্ছে, দেশও তেমনভাবে পিছিয়ে যাচ্ছে। আজকের এই ডিজিটাল যুগে, ফোর্থ রেভলিউশনের যুগে বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে। পাশাপাশি চীন হতে শুরু করে অন্যান্য দেশসমূহ এগিয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশে তার অপার সুযোগ রয়েছে, অসীম সুযোগ রয়েছে। কিভাবে? আমি শুরুতেই বলেছি এই চতুর্থ বিপ্লবের ধারণা, চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ সমূহ। কারণ বাচ্চারা তারা সমস্ত কিছুর উত্তর খুঁজতে চায় এআইয়ের মাধ্যমে, যেটা নাকি তার মেধার চর্চা থেকে তাকে দূরে রাখে। বাংলাদেশে একটা জিনিস সবচেয়ে আশ্চর্যের বিষয়, শিক্ষা ব্যবস্থার 1% গবেষণার কাজে ব্যবহার হয় না। আর হবেই বা কিভাবে? 56,000 বর্গমাইলের দেশে 18 কোটি মানুষের কর্মসংস্থানের সমস্যা, মানুষের দৈনন্দিন জীবনযাত্রা করতে হিমশিম খাচ্ছে। সেই জায়গাতে সে গবেষণার ক্ষেত্রে এ জায়গায় সরকারেই বা কতটুকু কী করতে পারবে সেটা নিয়ে সন্দিহান। কিন্তু একটা বিষয় তো সত্য, আমাদের গবেষণার প্রচুর সুযোগ রয়েছে। এই গবেষণার শুধুমাত্র যে সরকারি পর্যায়ে হইতে হবে তা না, এটা ব্যক্তিগত পর্যায়ে করতে পারেন। সরকার উদ্যোক্তা সৃষ্টিতে অনুপ্রেরণা দিচ্ছে। আমি নিজেও আমার বিভিন্ন আলোচনায় উদ্যোক্তার ব্যাপারটা বলেছি। এই যে যারা ঘন্টার পর ঘন্টা ফোনের মাধ্যমে কৃত্রিম শক্তি ব্যবহার করে তার নিজস্ব কার্যপ্রণালী করছে, এটা একটা লেভেলে গেলে আমি বলবো এটা বয়স বার্ধক্য, তার কর্মক্ষেত্রে গেলে এবং কর্মক্ষেত্রে গেলে হয়তোবা সেটা তার সহযোগী উপাদান হিসেবে পারে, কিন্তু তার শিক্ষা জীবনে এটাকে আমি কিছুতেই সমর্থন করি না। কারণ এই জন্যই করি না, কারণ ওই যে গবেষণা না হলে সৃষ্টি হবে না, আর সৃষ্টি না হলে নিজের মেধার চর্চা হবে না, আর মেধার চর্চা না হলে ব্যক্তি উন্নয়ন অথবা জাতি উন্নয়ন কোনোটাই হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের অভিভাবকদের এ ব্যাপারে সচেতন হতে হবে। আমি অনেককে বলেছি যে তুমি যতটুক না তুমি ফোনে ব্যবহারে তুমি কারিগর, দক্ষ, তুমি এতটুক কম্পিউটারে নিজেকে দক্ষতা তৈরি করার চেষ্টা করো। এতে দ্বার উন্মোচিত হবে। কারণ ফোনে তুমি যে জিনিসটা করতে পারবা একটা বেসিক নলেজ, কিন্তু সেটা যদি তুমি ব্যবহার করো কম্পিউটারে, আসলে ফোনটাও তো একটা কম্পিউটার, একটা মিনি কম্পিউটার বলা চলে, কিন্তু একটা ডেস্কটপ বা ল্যাপটপে বা এই সকল ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করার তোমার ক্ষেত্রটা আরও বেড়ে যায়। কারণ যেটা একটা স্ক্রিনের একটা প্রভাব পড়ে এবং এটা শিক্ষণীয় অনেক কাজ হয়। তাই আমার প্রস্তাবনা থাকবে প্রতিটি হাই স্কুলে যেন কম্পিউটারের শিক্ষা দেওয়া হয় এবং পাশাপাশি ক্যারিকুলামে যেন কম্পিউটার প্রচুরভাবে ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন ব্যবহার না করা যায়, বিশেষ করে শিশু বয়সে, বিশেষ করে মাধ্যমিক লেভেল পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে, বিশেষ করে উন্নত বিশ্বে কিন্তু তারা নিজেরা এমনভাবে সফটওয়্যার তারা তৈরি করছে
যারা ওই বয়সের ছেলেরা কৃত্রিম বুদ্ধিমত্তার আশ্রয় নিতে চাইলেও পারে না। ব্যক্তিগত ব্যবহারের জন্য ডিজিটাল মিডিয়া, সেলফোন অনেক উপকারী, কিন্তু পাশাপাশি এটা কখনোই আমার মেধার চর্চা, কারণ এটার ইউজার ইন্টারফেস এটা অত্যন্ত ফ্রেন্ডলি। এখানে আপনার জন্য তৈরি করা যে প্রোগ্রাম আছে সেটাই আপনি ব্যবহার করছেন, কিন্তু এখানে আপনি কিছু ক্রিয়েট করছেন না। অথচ আপনি যদি নতুন একটা ক্রিয়েট করেন, মনে করেন আপনি একটা সফটওয়্যারই বানান, এবং এই সফটওয়্যার আপনার দৈনন্দিন জীবনের কাজটাকে সহজ করে দিবে, তাহলে দৈনন্দিন কাজ, সফটওয়্যার বানানোর জন্য, দৈনন্দিন কাজ করার জন্য আপনি আপনার পার্সোনাল রুটিন করার জন্য একটা সফটওয়্যার আপনি বানিয়ে ফেলতেই পারেন, যেটা আপনার ফোনে ম্যানিপুলেট করবে। অতএব এই ম্যানিপুলেশনটা করার জন্য আপনি নিজেও সফটওয়্যার বানাইতে পারেন। তো সেই জন্য তো আপনার মেধার দরকার। আপনি কোডিং জানতে হবে, জ্ঞান জানতে হবে, অ্যালগরিদম বুঝতে হবে। এই সকল বিষয়গুলা না বুঝলেও তো আপনি বানাতে পারবেন না। এটা আমি একটা প্রেক্ষাপট বললাম, একটা দিক সফটওয়্যার, অন্যদিকেও আপনি করতে পারেন। সেই জন্য আমার প্রস্তাবনা থাকবে অভিভাবক এবং রাষ্ট্রের অভিভাবকদের কাছে, এই চতুর্থ বিপ্লবটাকে আমরা খারাপ দিকটা না দেখে আমরা যদি ভালো দিকটার দিকে যাই, আমরা ধ্বংসাত্মকমূলক না করে আমরা যদি সৃষ্টিশীলতার মাধ্যমে যাই, আমরা যদি এটাকে বহুল আকারে ব্যবহার করার জন্য নিজেদের মেধার চর্চা করে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে এটা আমাদের জন্য অভিশাপ হবে না। আর নয়তো দেখা যাবে আমরা তৃতীয় কোনো বিশ্বের উপরে, কারণ চীন বলেন, অন্যান্য দেশ বলেন, তারা কিন্তু প্রচুর পরিমাণের গবেষণা করে এবং তারপরে তারা নিজেরা তৈরি করে এবং নিজেরা আবার এটাকে ভেরিয়ারগুলো তৈরি করে, মানে কিভাবে কোনটা খারাপ হবে সেটা তারা কিন্তু তারা সেটা বাধা দেয় এবং তাকে অনুৎসাহিত করে। তারাই তৈরি করে, আবার তারাই আপনাকে কিছু কিছু ক্ষেত্রে অনুৎসাহিত করে। অনুৎসাহিত করার কারণটা হচ্ছে সেখানে লিমিটেশন রাখে। এই যে আমরা 5 থেকে 12 ঘন্টা পর্যন্ত শুধুমাত্র ফোনের মাঝে থাকি, ডিজিটাল স্ক্রিনের মাঝে থাকি, এটা কতটুকু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, মনোজগতের জন্য ক্ষতিকারক। কিন্তু এটাকে যদি আমরা অন্যভাবে জ্ঞানভিত্তিক হিসাবে নেওয়ার চেষ্টা করি, শুধুমাত্র ফান থেকে জ্ঞানের দিকে যাই, তাহলে একটা ব্যক্তি উন্নয়ন থেকে রাষ্ট্রীয় উন্নয়ন হবে, আমি এটা দৃঢ় বিশ্বাস। অতএব আমাদের অভিভাবকদের কাছে এ ব্যাপারটাকেও নজরে রাখতে হবে, রাষ্ট্র এ ব্যাপারে যথার্থভাবে ভূমিকা পালন করতে হবে। তবে ওই যে শুরুতেই বলছি, রাষ্ট্রীয় বাজেট, রাষ্ট্রীয় কোষাগার, গবেষণার জন্য ফান্ড ইত্যাদি ইত্যাদি, এগুলো তো রাষ্ট্রের জন্য কতটুক চ্যালেঞ্জ। রাষ্ট্রের তার নিত্য নৈমিত্য অন্ন বস্ত্র বাসস্থানের সমাধান করবে, না নতুন উদ্ভাবনের দিকে যাবে? আর নতুন উদ্ভাবনী মানেই তো আপনার গাটের পয়সা খরচ করা। অতএব ব্যক্তি উদ্যোগে এটা যেতে হবে। এই উদ্যোক্তা হয়ে আপনাকে করতে হবে। আপনি নিজে একজন উদ্যোক্তা হবেন, আপনি একজন এইসব সৃষ্টিশীল ডিজিটালাইজের দিকে যাবেন, আপনি ছোট ছোট দিনের কর্মপরিধিকে ভাগ করে এই চতুর্থ বিপ্লবকে ত্বরান্বিত করবেন। ব্যক্তি উন্নতি হলে সমাজের উন্নয়ন হয়, আর সমাজের উন্নয়ন হলে রাষ্ট্রের উন্নয়ন হয়। তাহলে আমার এই চতুর্থ বিপ্লবের প্রস্তাবনা, চ্যালেঞ্জ সম্মুখে সামনে রেখে এগুলাকে একটা আশীর্বাদ হিসাবে যদি আমরা গ্রহণ করতে পারি, তবেই আমাদের একটা উন্নত শিখরে আমরা যেতে পারবো। আর যদি এটাকে ফান হিসাবে নিয়ে আমরা অভিশাপের দিকে যাই, তাইলে নির্ঘাত আগামী প্রজন্ম চ্যালেঞ্জের মোকাবেলা তো করবে, তারা অর্থবিত্তে সমস্যাতে জর্জরিত হয়ে মুখ তুড়বে পড়বে, ব্যক্তি আর্থিক অবস্থা এবং রাষ্ট্রের আর্থিক অবস্থা। সবাই ভালো থাকবেন। আরও একটা কোনো বিষয় নিয়ে আবারও অন্য এক সময় বলবো। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।